আহ, উপস্থিত হেডমাস্টার মহারাজ, সোমেশ মহারাজ, শরৎদা, নারায়ণ দা, এবং আমার স্নেহের ছাত্র ভাইরা। আমাকে তোমরা সোমেনদা বলেই সম্বোধন করবে। এবং আমার আলোচনার শেষে আমি আশা করব তোমরা কেউ তোমাদের যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে তাহলে সেটাও আমাকে বলবে। হেডমাস্টার মহারাজ অনেক প্রশংসা করেছেন, উনি খুব সামান্য কারণেই প্রশংসা করেন। যাই হোক, সেটা আমি মূলত হেডমাস্টার মহারাজ কর্তৃক আদিষ্ট হয়েছি এইখানে এই যে বিষয়টি তোমাদের সামনে বলবো বলে। আসলে আমার কোনো পূর্ব প্রস্তুতিই ছিল না, কাজেই আমার বলাটা হয়তো কিছুটা মানে ছন্ন ছাড়া গোছের হতে পারে, তবু আমি চেষ্টা করব যতটা সম্ভব আকর্ষণীয় করে তোমাদের কাছে বলতে। তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমার কথা থেকে সামান্য প্রশ্ন যদি তোমাদের মনে সঞ্চার হয় তাহলেই আমি মনে করব যে আমার এই 1 ঘন্টা মানে তার যথার্থ পেল। আমরা যে বিষয়টি এখানে প্রস্তাব করেছি, অর্থাৎ টেলিংস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস, আন্ডারস্ট্যান্ডিং হিস্টোরিওগ্রাফি থ্রু কনটেক্সট। হিস্টোরিওগ্রাফি এই কথাটির সঙ্গে নিশ্চয়ই আমরা সবাই তো ইতিহাস পড়ি, আমাদের সকলের তো ইতিহাস আছে, তাই তো? তাহলে আচ্ছা, আমি যদি কোনো প্রশ্ন করি তোমরা মানে মুখে রিপ্লাই করবে, কেমন? আচ্ছা, এই যে হিস্টোরিওগ্রাফির কথা আমরা বলছি, এই হিস্টোরিওগ্রাফি আসলে কি? এমনি জটিল করে বললে অনেক জটিল করে বলতে হয়, কিন্তু খুব সহজভাবে আমি যদি বলি, ইতিহাস বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে ইতিহাসের বহু সংজ্ঞা আছে, কিন্তু খুব সহজভাবে যদি বলি, এত কঠিন ঝুটঝামেলার মধ্যে না গিয়ে আমরা অতীত সময়কে বুঝতে চাই। কিন্তু অতীত থেকে আমরা কি বুঝবো? অতীতের সমাজ, রাজনীতি, অর্থনীতি যাই হোক না কেন, সেটা পরিবর্তন কিভাবে হচ্ছে বা পরিবর্তনের ধারাটা কিরকম, সেইটা আমরা ইতিহাসের মাধ্যমে বুঝি। এবার এই পরিবর্তনের ধারা আমরা বুঝি, তার সঙ্গে আমরা বর্তমানকে মেলানোর চেষ্টা করি বা বর্তমানের সঙ্গে অতীতকে সম্পর্কিত করে দেখার চেষ্টা করি। একটা ভুল ধারণা আমাদের থাকে, ইতিহাস মানে অতীতের আলোচনা। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ইতিহাস মানে আসলে অতীতের আয়নায় বর্তমানকেই খোঁজা। এটা কেন আমি বলছি এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমরা ইতিহাস কখন কোন ইতিহাস পড়ব, কোন ইতিহাস চর্চা করব, কোন ইতিহাস পড়ব না, এইটা কিন্তু বর্তমান নির্দিষ্ট করে দেয়। এইটি যদি ইতিহাস হয়, তাহলে হিস্টোরিওগ্রাফি কি? হিস্টোরিওগ্রাফি হলো ইতিহাস। আচ্ছা, আমরা ইতিহাস পড়ি, ইতিহাসের বই পড়ি, তোমরা সকলেই দুটো শব্দ সম্পর্কে নিশ্চয়ই ওয়াকিবহাল, প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স, তাই তো? আচ্ছা, সোর্স অর্থে যেখান থেকে আমরা ইতিহাসের তথ্য বা উপাত্ত অর্থাৎ ডেটা আমরা সংগ্রহ করি, সেইটি হলো সোর্স। তার মানে এখানে লেখার কথা বলা হচ্ছে, লিটারেচারের কথা বলা হচ্ছে। তাহলে এই লিটারেচার এটা দুরকম হবে। প্রাইমারি অর্থাৎ যেখান থেকে আমি যে ঘটনার ইতিহাস জানতে চাইছি, সেই ঘটনার আঁখো দেখা হাল, অর্থাৎ সেই ঘটনার প্রত্যক্ষ বিবরণ আছে বা সেই ঘটনা সম্পর্কে মৌলিক কোনো বক্তব্য আছে যে লেখায়, সেইটি প্রাইমারি সোর্স। অর্থাৎ সিপাহী বিদ্রোহের ইতিহাস যদি আমি দেখি, তাহলে সিপাহী বিদ্রোহ যিনি দেখেছেন বা যিনি পার্টিসিপেট করেছেন তার যদি কোনো বিবরণ আমরা পড়ি, সেইটি হলো সিপাহী বিদ্রোহের ইতিহাসের সাপেক্ষে প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স হলো সেইটার উপরে ভিত্তি করে লেখা
যে যে সমস্ত ইন্টারপ্রিটেশন, যে সমস্ত বক্তব্য থাকছে পরবর্তীকালের গবেষণা, সেইটি সেকেন্ডারি সোর্স। এটি তো ক্লিয়ার আমাদের সবার কাছে। এখন এই দুটি ইতিহাস। ঘটনা হচ্ছে যে এই যে সেকেন্ডারি সোর্সগুলি তৈরি হচ্ছে, প্রাইমারি সোর্স তো ডায়েরি অনেকে লিখছেন, নিউজ পেপার লিখছেন, এগুলি সবই প্রাইমারি সোর্স। আগামী 4 তারিখ নির্বাচনের ফলাফলে যা লেখা হবে নিউজ পেপারে, সেইটিও ঐতিহাসিক দলিল হিসেবে থেকে যাবে ভবিষ্যতে। ভবিষ্যতের কোনো ঐতিহাসিক যদি 4 মে 2026-এর ইতিহাস লেখেন, তিনি নিউজ পেপার খুলে ওইটি দেখবেন। তাহলে নিউজ পেপারটি হলো প্রাইমারি সোর্স, তিনি তার উপর ভিত্তি করে যা রচনা করবেন সেইটি সেকেন্ডারি সোর্স। এইবারে এসো হিস্টোরিওগ্রাফিতে, এই যে সেকেন্ডারি সোর্সগুলি রচিত হচ্ছে, আমরা আসলে তো সেকেন্ডারি সোর্সই পড়ি, আমরা তো প্রাইমারি সোর্স পড়ি না। যারা ইতিহাস গবেষণা করেন তারা তখন প্রাইমারি সোর্সগুলি নিয়ে ঘাটাঘাটি করেন, কিন্তু বাকি সবাই তো সেকেন্ডারি সোর্সই আমরা পড়ি, তৈরি ইতিহাস অর্থাৎ রেডিমেড হিস্ট্রি পড়ি। তাহলে যদি আমরা কোনো ইতিহাসটা কিন্তু একটা প্রোডাকশন, এটা লিটারারি প্রোডাকশন বা সাহিত্যিক উৎপাদন। এই যে যখনই আমরা রেডিমেড একটা প্রোডাকশনের কথা বলছি, তখনই তার পেছনে একটা বড় পদ্ধতি প্রকরণ থাকে। এই পদ্ধতি প্রকরণের কৌশলগুলো যদি আমরা না বুঝি, তাহলে কেন একজন ব্যক্তি, মানে একজন ঐতিহাসিক এক্ষেত্রে, তিনি একটি কথা বললেন আর আরেকজন ঐতিহাসিক ঠিক তার উল্টো কথা বললেন, এই দুজন বিপরীত মেরুর কথা কেন বলছেন এটা আমরা বুঝতে পারবো না। আচ্ছা ছেড়ে দাও, এবারে এটা আলোচনাটা অনেক বেশি বিমূর্ত হয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো ইতিহাসের চর্চার কথা জানি, যেমন ধরা যাক এর মধ্যে সবচেয়ে জরুরি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস আমাদের অনেকের কাছে খুবই মানে মানে আগ্রহের বিষয় আর কি, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1945-46 সালে, প্রাক্তন নাৎসিদের নিয়ে একটি ট্রায়াল হয় নুরেমবার্গে, এটাকে নুরেমবার্গ ট্রায়াল বলে, বিখ্যাত ট্রায়াল। এই নুরেমবার্গ ট্রায়ালের যে যারা জুরি ছিলেন, তারা তাদের ফাইন্ডিংস যা দিয়েছিলেন, তারা বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ কি। তারা বলেছিলেন হিটলারের এক্সপ্যানশনিস্ট পলিসি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, নুরেমবার্গ ট্রায়ালের লোকজন বলেছিলেন। এবার তার পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যারা গবেষণা করলেন, ধরা যাক একদল ঐতিহাসিক অ্যালান বুলক, এজিপি টেলর প্রমুখ ঐতিহাসিকরা, তারা বললেন, তারা পরবর্তীকালে দেখলেন আচ্ছা হিটলারের এক্সপ্যানশনিস্ট পলিসি কি দায়ী। তারা দেখলেন যে না, তারা দায়ী করলেন পলিসি অফ অ্যাপিসমেন্টকে। এটাও আমরা জানি পলিসি অফ অ্যাপিসমেন্ট কি। ওই যে ইংল্যান্ড এবং ফ্রান্স তারা জার্মানিকে বারবার তোষণ করার চেষ্টা করছিল, তারা জার্মানি যা যা ডিমান্ড করছে, হিটলার যা যা ডিমান্ড করছে সেগুলো মেনে নিচ্ছিল। 1933 থেকে 1939 পর্যন্ত এই একটা একটা করে ডিমান্ড মেনে নেওয়ার ফলে হিটলারের মানে দম্ভ আরো বাড়ছিল, বাড়তে বাড়তে সেটা একসময় গগন স্পর্শ করলো, অর্থাৎ সে একসময় সমস্ত সীমা লঙ্ঘন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করলো। যে কারণে এজিপি টেলর লিখছেন তার অরিজিন অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে হিটলার ওয়াজ রেডি টু টেক দ্য রিস্ক টু স্টার্ট আ ওয়ার। অর্থাৎ হিটলার একটা সময়ের পর তিনি প্রস্তুত হলেন, কিসের জন্য প্রস্তুত হলেন? টু টেক দ্য রিস্ক টু স্টার্ট আ ওয়ার, অর্থাৎ একটা যুদ্ধ শুরু করার জন্য যে রিস্ক মানে যে ঝুঁকি, সেইটি নিতে তিনি এবার প্রস্তুত হলেন। তাহলে হিটলার জানতেন তিনি ঝুঁকি নিচ্ছেন, তিনি গ্যাম্বল করছেন, জুয়া খেলছেন, কিন্তু তিনি সেটা খেলতে প্রস্তুত হলেন। এখানে এবার দেখো নুরেমবার্গ ট্রায়ালের সঙ্গে পার্থক্য হয়ে গেল আলোচনা। কেন?
নুরেমবার্গ ট্রায়ালের যারা জুরি ছিলেন, দে ওয়ার অল অ্যাপয়েন্টেড বাই দি পলিটিশিয়ানস, স্পেশালি দ্য ভিক্টর্স, মানে যারা যুদ্ধে জয়ী হয়েছেন, মিত্রপক্ষ, তারা সবে যুদ্ধে জয়ী হয়েছেন, তাদের গায়ে তখনও যুদ্ধের পোশাক পরা রয়েছে, তারা তখনও ভোলেননি কি নির্যাতন করেছে এই নাৎসি যারা ওয়ার মেশিন, তারা কিভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে নারী এবং শিশুদেরকে গ্যাস চেম্বারে হত্যা করেছে। সেই স্মৃতি তাদের মনে তখনও ভাস্বর ছিল। তাই তারা যখন ইতিহাস বিশ্লেষণ করছেন, তারা প্রথমেই দায়ী করছেন হিটলারের এক্সপ্যানশনিস্ট পলিসিকে। অন্যদিকে যখন সময়টার একটু অতিবাহিত হয়েছে, হ্যাঁ, যে বলে না যে সময় অনেক কিছুকে, অনেক ঘাকে পূরণ করে দেয়, তেমনি সময় যখন আর একটু এগিয়েছে, ঐতিহাসিকরা যখন আর একটু থিতু হয়ে ভাবতে পারলেন, তখন তারা দেখলেন যে শুধু হিটলারকে দায়ী করা যায় না, এর সঙ্গে আরো অনেকগুলো জটিল বিষয় আছে। তার মধ্যে একটি হলো পলিসি অফ অ্যাপিসমেন্ট। আর একদল ঐতিহাসিক যারা জার্মান, মূলত জার্মান যে একাডেমিক ইনস্টিটিউশনস গুলো, এই যে মিউনিক বা বার্লিন ইউনিভার্সিটি, এই বা কোলনের যে ইউনিভার্সিটি, এইগুলিতে যারা রিসার্চ করতেন, তাদের মধ্যে তারা 1950 এবং 60-এর দশকে তারা দেখালেন, এটা মূলত পশ্চিম জার্মানির ঐতিহাসিকদের কথা বলছি, তারা দেখালেন যে আমরা হিটলারকে যতটা একচ্ছত্র শাসক বলে মনে করি, আসলেই কি তিনি ততটা ছিলেন? তার হাতে কি হিটলারের হাতে কি জার্মানির পূর্ণ ক্ষমতা ছিল, নাকি তিনি মূলত একজন রেফারির ভূমিকা পালন করেছিলেন, পরস্পর বিবাদমান কতগুলি মানে এন্টিটিকে এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তিনি একজন রেফারির ভূমিকা পালন করেছিলেন। বিশেষত জার্মানির যে সেনাবাহিনী ওয়ারমাখট, তাদের যে বিমান বাহিনী লুফটওয়াফা, তাদের যে নৌবাহিনী ক্রিখ মারিনা, এই সবগুলির আলাদা আলাদা কমান্ডার, তাদের আলাদা আলাদা নেতৃত্ব। বিশেষত হাইনরিশ হিমলার, তার যে এসএস, তার যে আলাদা অস্তিত্ব। এসএস মানে হচ্ছে যেটা যারা মূলত পার্টি কাডারদের নিয়ে তৈরি হতো, অর্থাৎ নাৎসি পার্টির যে কাডার, তাদের যে অর্গানাইজেশন, যেটা আনঅফিসিয়াল আর্মি, যেটা জার্মানির ওয়ারমাখটের চেয়ে বাইরে। হ্যাঁ, তো এই এতগুলো সত্তা, তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা ফুয়েরের কাছে, হিটলারের কাছে দরবার করছে। হিটলার তাদের সবাইকে একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে পরিচালনা করবার চেষ্টা করছেন। এইটা কি জার্মানি সঠিকভাবে করতে পেরেছিল? জার্মান ব্যুরোক্রেসি কি এটা সামলাতে পেরেছিল? পারেনি। তার মানে ইতিহাসকে আমরা যে একটা একরৈখিকভাবে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আমরা যেরকম একরৈখিকভাবে দেখে আসছি, এটা ততটা একরৈখিক নয়। এটা মাল্টিফ্যাসিটেড, মাল্টি ডাইমেনশনাল। এইটা হলো আমাদের প্রথম শিক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের। যে এটা আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্টোরিওগ্রাফির কথা বললাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এইটাই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্টোরিওগ্রাফি। এখানে আরেকটা ফ্যাক্টর তোমাদের আমি বলি, হিস্টোরিওগ্রাফি কি, এটা তো আমরা বলছি মূলত আমরা ইতিহাস বিশ্লেষণের আরেকটা দিক দেখি, যে তোমরা দেখবে বিভিন্ন জিনিস তোমরা পড়ো, সিপাহী বিদ্রোহের কারণ ফলাফল, ফরাসি বিদ্রোহের কারণ ফলাফল। কারণ কি? সবকিছুতেই কারণ একই, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, এই কারণ ওই কারণ, হ্যাঁ, সব একই রকম কারণ। তারপরে একটা প্রত্যক্ষ কারণ থাকে। তো এটা হলো একটা স্ট্রাকচার্ড ওয়ে টু ইন্টারপ্রেট দ্য হিস্ট্রি। এই স্ট্রাকচারের বাইরে তুমি বেরোতে পারবে না। যে কোনো জিনিস ব্যাখ্যা করবে, প্রথমে সামাজিক কারণ, একটা প্রেক্ষাপট থাকবে, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, প্রত্যক্ষ কারণ। এই যে একটা গতানুগতিক, গতে বাঁধা একটা যে পদ্ধতি, এইটাকে বলা হয় স্ট্রাকচারালিস্ট ভিউ অফ হিস্ট্রি। আমরা বাংলাতে বলবো কাঠামোবাদী ইতিহাস চর্চা। কাঠামোবাদী ইতিহাস চর্চা।
এই কাঠামোবাদী ইতিহাস চর্চা বলবে যে হিটলার যে পরাজিত হলেন এটি তো অবশ্যম্ভাবী ছিল, হিটলার যে যুদ্ধ শুরু করবেন এইটি তো অবশ্যম্ভাবী ছিল, হিটলার যে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করবেন এইটিও অবশ্যম্ভাবী ছিল, সবই অবশ্যম্ভাবী ছিল। কারণ তারা স্ট্রাকচারালি ভাবছেন, হয়ে যাওয়ার পর তারা সবগুলোকে ব্যাখ্যা করছেন। অন্যদিকে আরেক দল ঐতিহাসিক, এরা হলেন এই স্ট্রাকচারালিস্ট যে থিঙ্কিং অর্থাৎ কাঠামোবাদী যে ইতিহাস চর্চা তাকে চ্যালেঞ্জ করলেন, তাদের বলা হলো পোস্ট স্ট্রাকচারালিস্ট ভিউ অফ হিস্ট্রি। এদের মধ্যে অন্যতম হলেন ডেভিড স্টাহেল, রিচার্ড ওভারি। আমি এদের নামটা আলাদা করে এই কারণে বললাম কারণ এরা হলেন মডার্ন মানে লেটেস্ট থিঙ্কার। নামগুলো মনে রাখবে কারণ এইগুলি নাম এই পরবর্তীকালে ইনফরমেশনের বেসিসে তোমরা আরো ইনফরমেশন গ্যাদার করতে পারবে। হ্যাঁ, তা ডেভিড স্টাহেল তিনি তার অপারেশন বারবারোসা, তার বিখ্যাত লেখা আর কি, অপারেশন বারবারোসা, অপারেশন না আরেকটা হচ্ছে ব্যাটল ফর মস্কো, এটা তার সেকেন্ড মানে অপারেশন বারবারোসার সিকুয়েল, মানে পরের পার্টটা হচ্ছে ব্যাটল ফর মস্কো। তো এই যে লেখাগুলো তারা লিখছেন যে there were certain টার্নিং পয়েন্টস, এমন কতগুলো পর্যায়ে এসেছে যুদ্ধে যেখানে যে কোনো দিকে যুদ্ধের মোড় ঘুরতে পারে। যুদ্ধ কেন, এটা ইতিহাসের ক্ষেত্রেও তাই, যে কোনো সময় যে কোনো দিকে মোড় ঘুরতে পারত, কিন্তু ঘটেনি, যে কোনো কারণেই হোক সেটা ঘটেনি। যেমন কি হতো যদি যদি হিটলার মস্কো আক্রমণ আরো একটু মানে ডিলে না করতেন, আর একটু তাড়াতাড়ি করতেন 1941। এই ঘটনাগুলো আমি ধরে নিচ্ছি তোমরা জানো, আমি সেই জন্য আর আলাদা করে কিছু বলছি না। 1941-এ 21শে জুন বা 22শে জুন অপারেশন বারবারোসা শুরু হলো, অর্থাৎ জার্মানির আক্রমণ সোভিয়েত ইউনিয়নে শুরু হলো। এটার কোড নেম ছিল অপারেশন বারবারোসা। এটা প্ল্যান ছিল 15 মে। কেন? কারণ ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে রাশিয়াতে রাসপুতিৎসা শুরু হয়। রাসপুতিৎসা মানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, সেখানে মাঠ, প্রচন্ড কাদা। জার্মানির যে মূল শক্তি, তার যে প্যানজার আর্মি অর্থাৎ ট্যাঙ্ক বাহিনী, সেইটি একেবারে ধসে যাবে কাদাতে। এবার ওই রাজপুতিৎসাকে এড়ানোর জন্য তারা চেয়েছিল যে একটা শর্ট অ্যান্ড কুইক ক্যাম্পেইন টুয়ার্ডস মস্কো, যেটা 6 সপ্তাহের মধ্যে শেষ হবে, টিল অগাস্ট, যেটা শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে তারা 15 মে শুরু করতে পারেননি, 22 জুন শুরু করলেন। তারপরেও মাঝখানে কিছুদিন হল্ট করলেন কি বলে আমাদের হিটলার, যে কারণে আলটিমেটলি যে অপারেশন শেষ হওয়ার কথা অগাস্টে, সেই অপারেশন শুরু হলো, মানে মস্কো অপারেশন শুরু হলো 30 সেপ্টেম্বর। এবং যা হবার তাই হলো, মস্কোর কয়েক মাইল দূরে অপারেশন হল্টেড হলো এবং মার্শাল জুকভ অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত জেনারেল মার্শাল জুকভ, তিনি 5 ডিসেম্বর কাউন্টার অফেন্সিভের মাধ্যমে ওই গোটা ইয়েটাকে রিপালস করে দিলেন। মানে জার্মান যে মিলিটারি গ্রুপটা ওখানে ছিল, আর্মি গ্রুপ সেন্টার, তাকে সম্পূর্ণ বিধ্বস্ত করে 150 মাইল দূরে পাঠিয়ে দিলেন। এইটা ছিল অপারেশন বারবারোসা এবং লেটার অন অপারেশন টাইফুনের চূড়ান্ত ব্যর্থতা। এবার এই যে ঐতিহাসিকরা, তারা কিন্তু তাদের কাছে কিন্তু ওই স্ট্রাকচারালিস্ট থিঙ্কিংটা অর্থাৎ কাঠামোবাদী যে চিন্তা ভাবনা, এইটি গুরুত্বপূর্ণ না। দেখো, আমি কিন্তু কি হয়েছিল জার্মানিতে এটা তো তোমরা সবাই জানো, এইটা নিয়ে আমি চিন্তিত নই।
আমি তোমাদের বলতে চাইছি কিভাবে ঐতিহাসিকদের চিন্তা ভাবনা ইতিহাস আলোচনাটাকে বদলাচ্ছে। এই ঐতিহাসিকরা কিন্তু, তাদের কাছে কিন্তু এই টার্নিং পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ। ওই সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, এই ইতিহাস চর্চাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়। আচ্ছা, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছেড়ে দাও, আমরা অন্যদিকে দেখি। ইতিহাস চর্চার আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভারতের ইতিহাসের ক্ষেত্রে আসো। ভারতের ইতিহাসের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান বিষয় হচ্ছে অষ্টাদশ শতক বিতর্ক। আমরা বলি 18th সেঞ্চুরি ডিবেট। অর্থাৎ অষ্টাদশ শতক হচ্ছে কত সময় থেকে কত সময়? অষ্টাদশ শতক, কারেক্ট। তাহলে 1700 সালে ভারত যেমন ছিল, 1800 সালে ভারত আমূল বদলে গেল। তো এই যে 100 বছরের ইতিহাস, এটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে ট্রানজিশন ফেজটা, এই ট্রানজিশন ফেজটাকে আমরা কিভাবে দেখব? এটা কি একটা অন্ধকারের সময়, নাকি এটা চূড়ান্ত মানে আনন্দের সময়? এই ক্ষেত্রে আর যদি অন্ধকার হয়, তাহলে এই অন্ধকারের জন্য কে দায়ী, কারা দায়ী? অন্ধকার থেকে উত্তরণ আদৌ হলো কিনা, উত্তরণ কারা করলেন? আর যদি এটা আনন্দের সময় হয়, তাহলে এই আনন্দের সময়টা কিভাবে নষ্ট হলো, কেন নষ্ট হলো, কেমন? প্রথমত এই যুগটা হলো মোগল সাম্রাজ্যের পতনের যুগ। তাহলে মোগল সাম্রাজ্যের পতন কেন হলো? ঔরঙ্গজেব কি দায়ী? প্রথম দিকের ঐতিহাসিকরা বললেন, যারা মূলত ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস, এক সময় ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস হতো, অর্থাৎ হিস্ট্রিকে বলা হতো ইট ওয়াজ আ কালেকশন অফ বায়োগ্রাফিজ। এটা যেন অনেকগুলো জীবনী, হেজিওগ্রাফি, সেইগুলির সমন্বয়। হ্যাঁ, বিভিন্ন রাজা রাজরাদের কাহিনী। ইতিহাস মানে বলা হলো ক্রনিকলস। ক্রনিকলস মানে হচ্ছে যেগুলি রাজ দরবারে লেখা হচ্ছে, বিবরণ, দরবারি বিবরণ, কোর্ট ক্রনিকলস। হ্যাঁ, মনে করে দেখো এই যে তারিকি ফিরুজ শাহী, জিয়াউদ্দিন বারানি লিখছেন, হ্যাঁ, বা ধরো মিনহাজুস সিরাজ, হ্যাঁ, মধ্যযুগের আর একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি লিখছেন ওই যে তবাকাতি নাসিরি। হ্যাঁ, এরকম। বা আমাদের এখানেও মানে বাংলাতে যেমন সন্ধ্যাকর নন্দী লিখছেন, হ্যাঁ, রামচরিত, এরকম। এগুলি বিভিন্ন রাজা রাজরারা তারা তাদের দরবারে বিভিন্ন ঐতিহাসিকদের নিয়ে তাদের প্রশস্তিমূলক ইতিহাস রচনা করছেন। এগুলি ছিল ক্রনিকলস। তার পরবর্তীকালে যখন আধুনিক ইতিহাস শুরু হলো, সেখানেও যেটা হলো, সেখানেও প্রথম দিকে এই বিভিন্ন ব্যক্তি তাদের ইতিহাস শুরু হলো। আচ্ছা, তাদের মধ্যে অন্যতম ঈশ্বরী প্রসাদ, একেবারে প্রথম দিককার ঐতিহাসিকদের কথা বলছি, বা ইনফ্যাক্ট স্যার যদুনাথ সরকারের কথাও যদি বলি, তারাও কিন্তু এই মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবকে দায়ী করলেন। আমি খুব ডিটেল ঐতিহাসিক মানে ওই বিভিন্ন ঐতিহাসিকদের নিয়ে আলোচনা করছি না, কারণ আমি তো খুব একদিনই তোমাদের পড়াবো, কাজেই আমি বিষয়টা বোঝানোর জন্য তোমাদের বলছি। এবার দেখা গেল ঔরঙ্গজেব এই এর জন্য দায়ী, মোগল সাম্রাজ্যের পতনের জন্য। আচ্ছা, ঔরঙ্গজেব মারা যাওয়ার পর তাহলে তো মোগল সাম্রাজ্যের উত্থান কিছুটা হতে তো পারতো। গোটা মোগল সাম্রাজ্যে একজনও মানুষ ছিলেন না যিনি এই পতনকে রোধ করতে পারেন। আচ্ছা, পরবর্তীকালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যেটা আছে বিখ্যাত ইউনিভার্সিটি, তোমরা যারা ইতিহাস নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করতে চাও, এটিকে একটি অপশন হিসেবে দেখতে পারো। অবশ্যই তোমরা প্রসপেক্টাস গুলি দেখবে প্রত্যেক ইউনিভার্সিটি, ডেফিনেটলি।
আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তার ইতিহাস বিভাগ কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটি ইতিহাস বিভাগ। এদেরই একজন বিখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র, তিনি পরবর্তীকালে একটি দিলেন, তিনি বললেন যে জায়গিরদারি ক্রাইসিস। এই জায়গিরদারি ক্রাইসিসটা কি? ঔরঙ্গজেব ব্যক্তি ঔরঙ্গজেব দায়ী না, ওখানে এসে গেল আর একটা নতুন সমস্যা, জায়গিরদারি সংকট। অর্থাৎ মোগলরা দেখা যাচ্ছে অষ্টাদশ শতকের প্রথমার্ধে এসে তারা জায়গিরদারদের এই যে জায়গির বন্টনের যে প্রক্রিয়াটা, এইটা আর সামলাতে পারছে না। কারণ জায়গিরদার হয়ে গেছে অনেক বেশি, জায়গির হয়ে গেছে কম। তাহলে এখন মুশকিল, তাহলে কতজনকে আমরা কোন জায়গির দেব? ভালো জায়গির নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, কম্পিটিশন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা। জায়গির তো সীমিত, জায়গির মানে জমিদারি, অর্থাৎ যে, খুব সংক্ষেপে আমি বলছি, তোমরা ইউ নো বেটার। যাই হোক, এইটা হলো জায়গিরদারি সংকট। আরেকটা কি বললেন, আরেকটা ওই সতীশচন্দ্রেরই আরেকটা গবেষণা, সেইখানে এলো যে এই দরবারি পলিটিক্স, দরবারি রাজনীতি, তুরানি, ইরানি, হিন্দুস্তানি, তাদের নিজেদের মধ্যে ক্রাইসিস। তাহলে মোগল সাম্রাজ্যের পতনের জন্য এই দুটো বিশেষ কারণ। আচ্ছা, এর পরবর্তীকালে, এটা আলিগড় স্কুলের কথা বললাম, এই আলিগড়ের যে ঐতিহাসিক, এদের মধ্যে যেমন ইরফান হাবিব, সতীশচন্দ্র, এরা আছে, ইকতিদার আলম খান, হ্যাঁ, তারপরে এখন তো শিরিন আহমেদ আছেন, এরকম অনেক ঐতিহাসিক, খুব রিসেন্ট আরো অনেকে খুব ভালো ভালো গবেষণা করছেন। এদের একটা নিজস্ব ঘরানা আছে। এই ঘরানাগুলো একটা ইনস্টিটিউশন কেন্দ্রিক। তাহলে হিস্টোরিওগ্রাফি ইনস্টিটিউশন কেন্দ্রিকও তৈরি হয়ে যায়, তার একটা ধারাবাহিকতা তৈরি হয়ে যায়। যেমন করে গ্রিসে একাডেমিয়াগুলো তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, আমি বলতে চাইছি যে স্যার যদুনাথ সরকারদের ওই যে ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস, সেটা কিন্তু পাল্টে গেল পরবর্তীকালে। স্যার যদুনাথ সরকাররা জানো স্বাধীনতা পূর্ব যুগের ঐতিহাসিক, আর তার পরবর্তীকালে এই ইতিহাস ধারাটা পাল্টে গেল। আরেকটা নতুন জিনিস এলো, এটাকে বলা হয় নিউ কেমব্রিজ ঘরানা। আচ্ছা, তার আগে কেমব্রিজ ঘরানাটা বলি। কেমব্রিজ ঘরানা হচ্ছে স্বাধীনতা পূর্ব যুগে ব্রিটেনের যে কেমব্রিজ ইউনিভার্সিটি, তাকে কেন্দ্র করে একটা ইতিহাস চর্চা শুরু হয়েছিল ভারতের। এখানে যেমন মোরল্যান্ডের ইতিহাস খুব বিখ্যাত, হ্যাঁ, এগুলো তোমরা জানো, এগুলো আমি বলছি না। তারা মূলত যেটা করতেন, তারা যে ব্রিটেনের যে নিজস্ব ইতিহাস চর্চার ধারা, অর্থাৎ একটা হিন্দু যুগ, প্রাচীন যুগটাকে তারা বললেন হিন্দু যুগ, মধ্যযুগটাকে বললেন মুসলিম যুগ, আর আধুনিক যুগটা, মানে ওটাকে ব্রিটিশ যুগ আর বললেন না, ওটা আধুনিক যুগ, বা খ্রিস্টান যুগও বললেন না, ওটা হলো আধুনিক যুগ, মডার্ন যুগ। এই যে কমিউনাল যে ইতিহাস চর্চা, সেইটাই ভারতের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতেও ছড়িয়ে গিয়েছিল, যেইটা কেমব্রিজ হিস্ট্রি বা কেমব্রিজ হিস্টোরিক্যাল ট্র্যাডিশন বলে পরিচিত হলো। কিন্তু এক সময় ভারত স্বাধীন হলো, ভারতের নিজস্ব গবেষণা, ঐতিহাসিকদের নিজস্ব মতামত, বিশেষ করে স্বাধীনতার পরেই ভারতের মার্ক্সবাদী গবেষকদের আধিপত্য বাড়ল, কাজেই ওই ইয়েটা চেঞ্জ হয়ে গেল। এবার নিউ কেমব্রিজ হিস্ট্রি বলে একটা নতুন ঘরানা সৃষ্টি হলো। এইটি খুবই ইম্পর্টেন্ট আমি বলছি, কারণ আজকের দিনে মার্ক্সবাদী যে ক্লাসিক্যাল মার্ক্সবাদী ইতিহাস চর্চা, সেইটিও পুরনো হয়ে গেছে, আবার নতুন এক ধরনের কেমব্রিজ গবেষণা চলছে। তারা 18th সেঞ্চুরিকে কিভাবে দেখছেন? মুজাফার আলম বলে একজন ঐতিহাসিক, যিনি ওই তার বিখ্যাত লেখা তো একটি আছে, ল্যাঙ্গুয়েজেস অফ পলিটিক্যাল ইসলাম, এটা দেখবে তোমরা কখনো। আর 18th সেঞ্চুরি দি অবাধ স্টোরি, এরকম বোধহয় একটা বইটার নাম, সঠিক ভুলে যাচ্ছি, অবাধের উপরে আছে, এটাও মুজাফর আলমের। এখানে মুজাফর আলম দেখাচ্ছেন 18th সেঞ্চুরিতে মোগল সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসন যেমন ভেঙে পড়ছে, এটা সঠিক, অর্থাৎ ঔরঙ্গজেব মারা গেল,
বাহাদুর শাহ মারা গেল, আহ, জাহানদার শাহ মারা গেল, ফারুক শিয়ার, পর পর সব সম্রাটরা আসছে যাচ্ছে মিউজিক্যাল চেয়ারের মতো। তো কেন্দ্রীয় প্রশাসন দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এইটাই সেই সময় যে সময় আওয়াধে সাদাত খান, বেঙ্গলে মুর্শিদ কুলি খান, আর এতে হায়দ্রাবাদে নিজামুল মুলক, তারা তাদের একটি শক্তিশালী স্থানীয় প্রশাসন গড়ে তুলছেন। হায়দ্রাবাদ, বাংলা এবং আওয়াধকে কেন্দ্র করে এই প্রশাসনগুলি স্ট্রং হচ্ছে, শক্তিশালী হচ্ছে, এবং বাংলা তো খুবই শক্তিশালী হয়। যে জন্য আরেকজন এই খুব রিসেন্ট ঐতিহাসিক, যিনি 2018 সালে মারা গেছেন, খুবই ভালো মানুষ ছিলেন, সুশীল চৌধুরী। তিনি তার বিখ্যাত যে লেখা, যে গবেষণা পত্র মূলত পরবর্তীকালে প্রকাশিত হয়, প্রসপ্যারিটি টু ডিক্লাইন, অসাধারণ লেখা, এটা পড়বে অবশ্যই। এটা বাংলার উপরে, প্রসপ্যারিটি টু ডিক্লাইন, মূলত এটা 18th সেঞ্চুরির উপরেই লেখা। অর্থাৎ বাংলাতে, সুবা বাংলা, বাংলা বিহার উড়িষ্যা, এটি আগে ঠিক এই যে 18th সেঞ্চুরি, যেটাকে ট্রানজিশন ফেজ বলে, এই সময়টি তার লেখা অনুযায়ী it was a time of prosperity. An early English rule ruined that prosperity. অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস করে দিল সেই প্রসপ্যারিটি, সেটা ডিক্লাইন স্টেট চলে এলো, অর্থাৎ পতন, প্রসপ্যারিটি থেকে পতন। এইটি তার মানে 18th সেঞ্চুরি, এইটা কিন্তু অন্ধকার যুগ আর থাকলো না। তুমি যদি ভেঙে ভেঙে দেখো, তোমরা যদি ভেঙে ভেঙে দেখো, দেখবে বাংলার ক্ষেত্রে অষ্টাদশ শতক সোনার যুগ, আওয়াধের ক্ষেত্রে সোনার যুগ, হায়দ্রাবাদের ক্ষেত্রে সোনার যুগ। তাহলে অন্ধকার যুগ কার ক্ষেত্রে? দিল্লির ক্ষেত্রে অন্ধকার যুগ। তাহলে দিল্লি কি গোটা ভারত? তা আমরা ভারতকে কিভাবে দেখছি? আমাদের দেখার দৃষ্টিভঙ্গি এটি বড্ড একপেশে। কেন একপেশে? কারণ আমাদের ইতিহাস লেখনির ধরনটা একপেশে। আমরা যখনই আমাদের লেখনির ধরন পাল্টাচ্ছি, আমাদের দৃষ্টিভঙ্গির ধরন পাল্টাচ্ছি, আমাদের ইতিহাস ব্যাখ্যাও পাল্টাচ্ছে, আমরা অন্য সোর্স থেকে ইতিহাস, আমরা দেখছি কি বাংলাতে 1710 থেকে, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, 1705 সালে বর্ধমানের জমিদারি, আমি এটা নিজে বলছি কারণ আমি নিজে এই বিষয়টা নিয়ে দেখেছি। বর্ধমানের যে জমিদারি, বর্ধমান জমিদারির বার্ষিক আয় সেই সময় ছিল 20 লক্ষ টাকা বার্ষিক আয় বর্ধমান। এটা হচ্ছে 1705 সালে, যে বছর প্রথম মুর্শিদ কুলি খান বাংলাতে দেওয়ান হয়ে আসেন। 1727 সালে যখন মুর্শিদ কুলি খান মারা যাচ্ছেন, সে সময় এই বর্ধমান জমিদারির বার্ষিক আয় গিয়ে দাঁড়িয়েছে 80 লক্ষ টাকাতে। এই একই সময়ে কৃষ্ণনগর জমিদারি, যেটি খুব ছোট জমিদারি ছিল সেই সময়, যার বার্ষিক আয় মাত্র কয়েক হাজার টাকা, এই 12,000 টাকার মতো ছিল বার্ষিক আয়, সেই জমিদারির আয় গিয়ে দাঁড়াচ্ছে 5 লক্ষ টাকা। ওই একই টাইম ফ্রেমের মধ্যে বলছি, 1705 থেকে 1727 মধ্যে। তাহলে আয় দাঁড়াচ্ছে মানে সরকারের মানে অর্থনীতি সচল হচ্ছে, তাহলে আয় বাড়ছে কোত্থেকে? আর আরেকজন বিখ্যাত ঐতিহাসিক, যিনি তীর্থঙ্কর রায়, রাইজ অ্যান্ড ফল অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে তার বিখ্যাত যে বই লিখেছেন, যিনি ইকোনমিক হিস্টোরিয়ান একজন, এই তীর্থঙ্কর রায়, তিনি দেখিয়েছেন যে বাংলাদেশের যে তাঁতিরা ছিলেন, সেই তাঁতিদের যে দৈনন্দিন জীবন, সেটি ওই একই সময় ব্রিটেনের একজন চাষি মানে তাঁতির যে দৈনন্দিন জীবন, তার থেকে অনেক অনেক ভালো ছিল। ব্রিটেনের একজন তাঁতি, মানে ম্যানচেস্টারের একজন তাঁতি, সে সেই যুগে ভালো
পোশাক অ্যাফোর্ড করতে পারতো না, শীতকালে সে ভালো পোশাক অ্যাফোর্ড করতে পারতো না, যার জন্য তাদের প্রায়ই মানে টিউবারকুলোসিসের মতো রোগ হতো, সংক্রমণ, ফুসফুসের সংক্রমণ, এই জাতীয় অসুখ তাদের হতো। অন্যদিকে ভারতীয় তাঁতি যারা ছিলেন তারা সেই সময় বড় বড় ব্যাংকার যারা ছিলেন, শরফ জগৎ শেঠ বা এই সমস্ত যারা শরফ ছিলেন, তাদের কাছে তারা টাকা রাখতেন, মানে আমানত করতেন। তারা ব্যাংকার ছিলেন, তাদের কাছে টাকা, তারা যেমন আমরা ব্যাংকে টাকা রাখি সেরকম টাকা রাখতেন। সেই শরফরা বা সেই ব্যাংকাররা তাদের টাকা ধার দিতেন। এই শরফ বা ব্যাংকার, মানে ফার্সিতে শরফ বলে এদেরকে, হ্যাঁ, এই ব্যাংকার যারা, জগৎ শেঠ যেমন একজন বিখ্যাত ছিলেন, এরকম আর কি। তো এইটা হলো আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য, মানে আমরা, আমাদের সামনে অনেক কিছু তথ্য পড়ে আছে কিন্তু আমরা দেখছি না। এবার তোমাদের যেটা আমি বলবো, হিস্টোরিওগ্রাফির বা হিস্ট্রি যাই বলো না কেন, আমি হিস্ট্রির কথাই বলি, হিস্ট্রি বিষয় হিসেবে, যেহেতু তোমরা ইতিহাসের ছাত্র, আছে কত সময় আছে? আচ্ছা, তাহলে তার বেশি সময় নেই। যেহেতু তোমরা মানে ইতিহাসের ছাত্র, তোমরা পরবর্তীকালে আমি ধরে নিচ্ছি ইতিহাস বা অন্তত সমাজ বিজ্ঞানকে তোমরা তোমাদের কেরিয়ার অপশন হিসেবে বাছবে বা বাছার কথা ভাববে, সেই জন্যেও তোমাদের কয়েকটি বিষয় সচেতন থাকা খুব প্রয়োজন। বিষয় হিসেবে ইতিহাস এমন একটি বিষয় যে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। মানে যদি আমরা ঐতিহাসিকভাবে দেখি, ইতিহাস অত্যন্ত প্রাচীন একটি বিষয়। ইতিহাস তৈরি হয়েছে মানুষের গল্প শোনার প্রবণতা থেকে, পুরনো কথাকে নতুন করে ভাঁজার বাসনা থেকে, হ্যাঁ, অতীত স্মরণ এটি করার জন্য সে চেষ্টা করে সব সময়। সবচেয়ে বড় কথা, সে পুরনো জ্ঞানকে ধরে রাখতে চায়, অর্থাৎ বাবা, ঠাকুরদা, প্রপিতামহ তারা যা শিখেছেন, যা জেনেছেন, সেইটি যাতে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছয়, সেই জন্যে তারা তাদের অভিজ্ঞতাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। এই জন্যে ইতিহাসের জন্ম হয় একেবারে আদি লগ্নে। এখন মজা হচ্ছে, এই ইতিহাস পরবর্তীকালে বিভিন্ন হাতে ব্যাখ্যা হয়ে হয়ে, কখনো পুরাণ, কখনো মহাকাব্য, হ্যাঁ, কখনো কাব্য, এরকম নানান ফর্মে ইতিহাস বলা হয়েছে। আমি সেই জটিলতার মধ্যে যাচ্ছি না, কিন্তু এটুকু জেনে নাও যে যখন মানুষ রাষ্ট্রীয় বিবর্তনের মধ্যে দিয়ে এলো, মানুষ যখন রাষ্ট্র তৈরি করলো, ইতিহাসকে ব্যাখ্যা করার প্রয়োজন যখন রাজনৈতিকভাবে অনুভূত হলো, তখন ইতিহাস একটা সংকটের মধ্যে পড়ল। কারণ ইতিহাস এখন থেকে, যেহেতু পড়াশোনার বিষয়টা, লেখাপড়া, মানে এখন আর মুখে মুখে ইতিহাস হচ্ছে না, এখন তো লিখিত ইতিহাস হচ্ছে। তা এখন তো ছাপাখানা আছে, আমরা সবাই পাচ্ছি, কিন্তু একটা সময় তো ছাপাখানা ছিল না। তখন মানুষকে মানে পুঁথিপত্রের মাধ্যমেই জ্ঞান অর্জন করতে হতো, এবং এটা সবাই পারতেন না, এটা অ্যাফোর্ড করতে হয়, এটাকে প্রচুর অর্থের বিষয়, এটি অর্থবান মানুষ ছাড়া এটি সম্ভব নয়। কাজেই যেমন জ্ঞান বিজ্ঞান মানুষের কাছ থেকে চলে গেল, তেমনি ইতিহাসটিও মানুষের হাত থেকে চলে গেল, সাধারণ মানুষের হাত থেকে চলে গেল। এটি কতিপয় মানুষের হাতে সঞ্চিত হলো ইতিহাস। কতিপয় মানুষ অর্থে শাসক, তার হাতে ইতিহাস চলে গেল। এখন শাসক যখন ইতিহাস পেল, শাসক নিজের মতো করে ইতিহাস লিখলো। বিজয়ীদের মতো ইতিহাস লেখা হলো না, কিন্তু এটা ভুল তোমরা করবে। বিজয়ীরা ইতিহাস লেখেনি, মঙ্গলরা অনেক বিজয় করেছে, কিন্তু মঙ্গলরা ইতিহাস লেখেনি। সেই জন্য মঙ্গলদেরকে সবাই বদমাইশ, খুনে, ডাকাত, দস্যু এইসব বলে। কিন্তু যারা শাসন করেছেন, তারা যতই নগণ্য শাসক হন না কেন, হ্যাঁ, তিনি মানে কলমের জোরে বিরাট বড় শাসক হয়ে গেছেন, ঐতিহাসিকের জোরে। কাজেই ইতিহাস সবসময় শাসক তৈরি করার চেষ্টা করেন, শাসক ইতিহাস বিকৃত করার চেষ্টা করেন। এই জন্য ইতিহাস খুবই ভালনারেবল একটি সাবজেক্ট। এটি চিরকাল, যখন থেকে মানে রাষ্ট্রীয়ভাবে, মানে রাষ্ট্র যখন থেকে তৈরি হয়েছে, তখন থেকেই ইতিহাস এভাবে বিকৃত হতে শুরু হয়েছে।
এবার ঐতিহাসিক হিসেবে, ঐতিহাসিক ছেড়ে দাও, ইতিহাসের ছাত্র হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে এই রাজনৈতিক যে আহ, মানে মানে রাজনৈতিক যে অপদ্রব্য, তার থেকে মুক্ত করে ইতিহাসকে বোঝার চেষ্টা করা। আচ্ছা, এটি কেন হচ্ছে যে অপদ্রব্য মেশে আমরা আজকের ইতিহাস থেকে আপনি বুঝতে পারবে না, পারবে অনেক রকম ভাবে, আমি সেটা বলছি না, সেটা অনেক জটিল। যখন 1757 সিপাহী এই কি বলে পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধের পরে ইংরেজরা তাদের মতো করে ইতিহাস লিখলেন। তারা বললেন সিরাজ অত্যন্ত মানে খারাপ, দুশ্চরিত্র ইত্যাদি। হ্যাঁ, এবং ব্রিটিশ মানে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ভারতীয়দের করলেন, রক্ষা করলেন। এটা সত্যি মিথ্যে মেশানো এক ধরনের বক্তব্য। যাই হোক, পরবর্তীকালে এই বক্তব্য মার্শম্যানের ইতিহাসেও আমরা পেলাম। এমনকি বিদ্যাসাগর যখন বাংলার ইতিহাস লিখলেন, তিনিও ওই বক্তব্য লিখেই এই সিরাজের প্রতি লুচ্চা বা এই ধরনের যে শব্দগুলি, এগুলি প্রয়োগ করা হয়েছে পরবর্তীকালে। আমরা স্বদেশী যুগে এসে দেখছি কি, স্বদেশী যুগ অর্থে বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন, তার ঠিক প্রাক মুহূর্তে যখন জাতীয়তাবাদ আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে ভারতবর্ষে, অক্ষয় কুমার মৈত্র তিনি প্রথম মানুষ যিনি সিরাজের প্রতি সহানুভূতি দেখিয়েছেন। বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে তিনি নিশ্চয়ই আমাদের বাংলার মানুষের কাছ থেকে কিছুটা সহানুভূতি মানে পেতেই পারেন এই বক্তব্য থেকে। মানে এক্সাক্ট তার কথাটা আমি ভুলে গেছি, কিন্তু এইরকমই একটা কথা ছিল যে তিনি নিশ্চয়ই আশা করতে পারেন আমাদের কাছ থেকে কিছুটা সহানুভূতি, বলে তিনি কিন্তু সিরাজের চরিত্র হনন করাটাকে তার পলাশির যুদ্ধের ইতিহাস লেখার মানে উদ্দেশ্য করেননি। পরবর্তীকালে আমরা সিরাজউদ্দৌলাকে হিরো করে একাধিক নাটক কাহিনী লিখতে দেখি, এবং এখন তো সিরাজউদ্দৌলা আমাদের ন্যাশনাল হিরো, মীর জাফর ন্যাশনাল ভিলেন। উল্টোটা হয়েছিল এক সময়, ঠিক উল্টোটা ছিল, মীর জাফর ছিলেন ন্যাশনাল হিরো আর ছিলেন ভিলেন, সিরাজ ছিলেন ভিলেন। তাহলে ইতিহাস পাল্টে গেল, কারণ রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক পট পরিবর্তন হলো সময়ের সঙ্গে সঙ্গে, এইটি পাল্টে গেল। আবার অদ্ভুতভাবে দেখো, টিপু সুলতান কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার কেন? টিপু সুলতান তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছেন। মানে এমন একজন মানুষ যিনি নেপোলিয়নের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন ব্রিটেনের বিরুদ্ধে, যেটা ভারতবর্ষের কোনো শাসকই প্রায় করেননি। মানে এত দূর এগিয়ে গিয়ে ইউরোপীয় রাজনীতির মধ্যে নিজেকে জড়ানোর চেষ্টা করেছেন, ব্রিটিশ বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করেছেন। সেই টিপু সুলতান আমাদের কমিউনাল যে মানে চিন্তা ভাবনা, আমাদের যে সাম্প্রদায়িক যে ভাবনা, তার বলি হয়ে আজকে টিপু সুলতানকে কেউ ভিলেন মনে করেন, টিপু সুলতানকে কেউ কেউ মনে করেন যে তিনি হিন্দু বিরোধী ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের ইতিহাস চর্চার মধ্যে আমাদের এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস, আধুনিক সাইকোলজিতে বলা হয় কনফার্মেশন বায়াস। অর্থাৎ আমরা প্রথমেই কোনো কারোর বা কোনো কিছুর প্রতি একটা নির্দিষ্ট চিন্তা আরোপ করে তারপরে অন্যান্য তথ্যগুলোকে তার সঙ্গে ফিট করার চেষ্টা করি। অর্থাৎ আমরা ধরেই নিই এই লোকটা খারাপ, এরপরে যা যা পাচ্ছি আমরা সেইটাকে ভিত্তি করে সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সেই সব তথ্যগুলোকে সমাবেশ করতে থাকি। এইটা কনফার্মেশন বায়াস। এটা ঐতিহাসিকদেরও হয়, দুর্ভাগ্যক্রমে অনেক ঐতিহাসিকের সেই বিভ্রম হয়েছে। আমি কাজেই হ্যাঁ, তাই এইটা বললাম তোমাদের পলাশির যুদ্ধের মানে সিরাজকে কেন্দ্র করে যে চিন্তা ভাবনার যে পরিবর্তন হয়েছে সেইটি বললাম। এবারে দেখো, এই একই ঘটনা আমরা ভারতবর্ষের যে জাতীয়তাবাদের উত্থান, মানে জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ কেন্দ্রিক যে ইতিহাস চর্চা, সেটিতে দেখেছি। এটা কিরকম, এটা একটা অদ্ভুত ব্যাপার। হিস্টোরিওগ্রাফিক্যাল যে টার্ন, সেটা কিভাবে হয় তার অনেকগুলো মানে বস্তুগত কারণ থাকে। বস্তুগত কারণ মানে কোনো একটা নির্দিষ্ট ঘটনা যদি না ঘটে, হঠাৎ করে কারণ মনে হলো যে আজকে
আমাদের দেশে একটা অন্যায় হচ্ছে, আমি এর প্রতিকার করি, এটা এরকম হয় না। মানে আকাশ থেকে কোনো কিছু পড়ে না, এটা বস্তুগত ভিত্তি থাকতে হয়। ভারতবর্ষে 1757-এর যে ঘটনা, তারপরে যে ব্যাপক পরিমাণে আহ, সম্পদ লুণ্ঠন হয়, যেটাকে বলা হয় সম্পদের নির্গমন, ড্রেনেজ অফ ওয়েলথ, এটা তোমরা সকলেই জানো। এই যে তত্ত্ব, এই তত্ত্বটাকে কারা প্রতিষ্ঠা করলেন, কারা প্রথম বললেন যে ভারতের সম্পদ ব্রিটেনে চালান যাচ্ছে? হ্যাঁ, দাদাভাই নৌরোজি। আর আরেকজন বিখ্যাত মানুষ, দাদাভাই নৌরোজি খুব গুরুত্বপূর্ণ নাম বলেছ, আরেকজন, হ্যাঁ, না বল্লভভাই প্যাটেল না, রমেশচন্দ্র দত্ত, মনে পড়ে? আর.সি. ডাট, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর.সি. দাত এবং ওই যে তোমরা যে বললে দাদাভাই নৌরোজি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ, তাই তো? তা এই যে দুজন মানুষ, এই দুজন মানুষ জাতীয়তাবাদী আন্দোলনের ফসল। তারা কংগ্রেসি রাজনীতির জনক। তারা প্রথম মধ্যবিত্তের জায়গা থেকে বুঝলেন যে ভারতের সঙ্গে ব্রিটেনের স্বার্থের সংঘাতটা কোথায় হচ্ছে। সেই সংঘাতটা কিন্তু কেন ভারত ব্রিটেনের থেকে স্বতন্ত্র, ভারত আর ব্রিটেন তো একই দেশ হতে পারতো, কিন্তু নয় তো। এই যে স্বতন্ত্র, এই স্বতন্ত্রের জায়গাটা, স্বাতন্ত্র্যের জায়গা, সেইটি হচ্ছে অর্থনৈতিক। এই যে তাহলে কি আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি? ব্রিটিশ শাসন যেটি ব্রিটেনের জন্য যা শুভ, ওই একই জিনিস তারা সম্পূর্ণ রিভার্সাল, সেটা ভারতের জন্য অশুভ হচ্ছে। যা ব্রিটেনের জন্য শুভ হচ্ছে তা ভারতের জন্য অশুভ হচ্ছে। তাই দাদাভাই নৌরোজি বললেন আনব্রিটিশ। ভারতে যে রুল চলছে সেইটা হলো আনব্রিটিশ, অর্থাৎ অব্রিটিশ সুলভ একটি শাসন ব্যবস্থা, একেবারে ব্রিটিশ সুলভ নয়। আর এইটি হলো, এই যে তারা ব্যাখ্যা করলেন, আমি রমেশচন্দ্র দত্তের কথা বলছি, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এইটি প্রথম ভারতের একটি জাতীয়তাবাদী ইতিহাস রচনা, আধুনিক অর্থে জাতীয়তাবাদী ইতিহাস রচনা, প্লাস প্রথম অর্থনৈতিক ইতিহাসেরও বই বটে। অর্থাৎ ইকোনমিক হিস্ট্রি, তোমরা যদি ইকোনমিক হিস্ট্রি, এটা ব্রাঞ্চ, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে ইকোনমিক হিস্ট্রি। বহু বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক হিস্ট্রির উপর স্পেশাল পেপার আছে, স্পেশাল এর মানে ব্রাঞ্চ রয়েছে, এসব রয়েছে, তোমরা পড়তে পারো ইকোনমিক হিস্ট্রি আলাদা করে। এই যে দেখবে তোমরা বিখ্যাত ইতিহাস, তপন রায়চৌধুরী, হ্যাঁ, বিখ্যাত ইকোনমিক হিস্টোরিয়ান আর কি, যারা আছেন, তপন রায়চৌধুরী, দীপেশ চক্রবর্তী, প্রসন্নান পার্থসারথী, হ্যাঁ, সঞ্জয় সুব্রমণিয়াম, এই যত ঐতিহাসিক আছে প্রত্যেকে ইকোনমিক হিস্ট্রি, বিখ্যাত ইকোনমিক হিস্টোরিয়ান। ভারতের ক্ষেত্রে ইকোনমিক হিস্ট্রি সূচনা করলেন রমেশচন্দ্র দত্ত, যিনি আদৌ মানে ইকোনমিক হিস্ট্রি করতে গিয়ে করেননি, তিনি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে গিয়েই করলেন, কিন্তু ইকোনমিক হিস্ট্রি করে ফেললেন। তাহলে জাতীয়তাবাদ এর বাই প্রোডাক্ট হয়ে গেল ইকোনমিক হিস্ট্রি। এবং পরবর্তীকালে ইকোনমিক হিস্ট্রি নিয়ে অনেক চর্চা হয়েছে। জাতীয়তাবাদ কালচারাল টার্ন নিয়েছে, সাংস্কৃতিক দিকে মোড় নিয়েছে। কেউ বললেন রামকৃষ্ণ ভান্ডারকর, তিনি চলে গেলেন কি করে ভারতেই আর্যদের উত্থান হলো, ইত্যাদি ইত্যাদি, নানান অনেক মানে জাতীয়তাবাদী ইতিহাস অন্যান্য দিকে চলে গেল। কিন্তু আসলে জাতীয়তাবাদী ইতিহাস শুরু হয়েছিল ইকোনমিক হিস্ট্রি থেকে। ভারতবর্ষের ইকোনমিক হিস্ট্রি চর্চা সেটা নতুন মানে নতুন নতুন দিকে মোড় নিয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড আমি তোমাদের বলি, যেটা আমাকে খুব হন্ট করে, এইটি হলো এই প্রসন্নন পার্থসারথীর বই। এর টাইটেলটাই খুব ইম্পর্টেন্ট, ওয়াই ইউরোপ গ্রিউ রিচ, এশিয়া ডিড নট। এই যে লেখাটা, এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটাই হচ্ছে প্রকৃত প্রশ্ন, যে ওই যে অষ্টাদশ শতকের সময়টা বলছি, যে সময় ক্যাপিটাল মানে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, মানে সরি মার্কেন্টাইল ক্যাপিটাল, সেটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালে পরিণত হচ্ছে। অর্থাৎ যেটা বাণিজ্য পুঁজি,
যেটা বাণিজ্যের ভিত্তিতে ব্যবসা চলছে, মানে অর্থনীতি চলছিল, সেটা শিল্প পুঁজিতে রূপ নিল, শিল্পায়ন হলো, শিল্প বিপ্লব হলো, শিল্প পুঁজিতে বিকাশ করলো। এই যে ট্রানজিশনের পর্যায়ে, এই ট্রানজিশনের পর্যায়ে তো ভারতও সামিল হতে পারত। ভারত এবং চায়না সিমিলার সিচুয়েশন, কিন্তু ভারত এবং চায়না হলো না। ইউরোপ এগিয়ে গেল কিভাবে? কেন? শুধু কি কলোনাইজেশন, মানে শুধুই কলোনাইজেশন? কলোনাইজেশন আসলে কি ক্ষতি করলো বা কি লাভ করলো? অমিয় কুমার বাগচি, তিনি আরেকজন ইকোনমিক হিস্টোরিয়ান, তিনি ভারতবর্ষে, এই যে বলা একটা মিথ আমাদের আছে যে ব্রিটিশ আমলে ইংলিশ, বিশেষ করে যে ক্রাউন রুল যেটাকে বলা হয়, অর্থাৎ 1858 পরবর্তীকালের যে শাসন, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নয়, কিন্তু ক্রাউন রুলের সময় ভারতবর্ষে হেভি ইন্ডাস্ট্রি গ্রোথ হয়নি, এইরকম একটা কথা ছিল। তা অমিয় কুমার বাগচি এই ভারী শিল্পে বিনিয়োগের ওপর একটি বই লিখলেন 1920 থেকে 1940-এর ওপরে। মনে রাখতে হবে, এই যে ভারতে ভারী শিল্পের বিনিয়োগ, সেটা অবশ্য সম্পূর্ণ মানে ব্রিটিশ ইচ্ছার, মানে ব্রিটিশ পলিসির দ্বারা হয়নি, সেটা কিছুটা, তিনি বললেন কিছুটা গ্লোবাল সিনারিওর কারণে। কারণ ওই যে বিশ্বযুদ্ধ, ভারতে বিশ্বযুদ্ধের কারণে ভারত অনেকটা ব্রিটেনের উপরে যে ডিপেন্ডেন্স, অর্থাৎ লোহা, স্টিল, হ্যাঁ, রেল লাইন পাতার জন্য বিভিন্ন সরঞ্জাম, এইগুলির জন্য আর ব্রিটেনের উপর নির্ভর করা যাচ্ছে না, সমুদ্রে যুদ্ধ হচ্ছে, তাই ভারতে কিছু কিছু জিনিস করতে হবে। যেমন টাটাদের যে কোম্পানি, সেটা কিন্তু ডুবে যেত যদি না প্রথম বিশ্বযুদ্ধ হতো। প্রথম বিশ্বযুদ্ধের কারণেই টাটাদেরকে প্রচুর বরাদ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাই কোম্পানিটা বেঁচে যায়, টিসকো। এরকম আরো অনেকগুলো মানে উদাহরণ আছে। যাই হোক, এটা নয়। আর একটা যেটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, এখানে আর একটা জিনিস বলবো, এই যে হিস্টোরিওগ্রাফি, তাহলে কি হিস্টোরিওগ্রাফি? কিন্তু এই যে চেঞ্জটা হচ্ছে, ঐতিহাসিক গবেষণার দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, ইতিহাস লেখার ধরন পাল্টাচ্ছে, ইতিহাস ব্যাখ্যাটাও পাল্টাচ্ছে, ইকোনমিক হিস্ট্রিও পাল্টে গেল। আর একটা ইকোনমিক হিস্ট্রিতে বদল এলো, নকশালবাড়ি আন্দোলন। নকশালবাড়ি আন্দোলন ভারতের বামপন্থী যে আন্দোলন, সেই আন্দোলনের চাইতেও এক ধাপ এগিয়ে। ভারতের বামপন্থী আন্দোলন সাধারণ অর্থে, ভারতের যে কমিউনিস্ট আন্দোলন, সেই আন্দোলন এক ধরনের কথা বলতো, তারা বলতো যে ভারতে শ্রমিকদের দ্বারাই বিপ্লব হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। নকশালবাড়ি আন্দোলন, তারা চীনের এটাকে করলেন, যে তারা বললেন যে গ্রামের মাধ্যমে বিপ্লব হবে, অর্থাৎ কৃষক হচ্ছে মূল বিপ্লবী শক্তি, শ্রমিক নয় ভারতের ক্ষেত্রে। আচ্ছা, এবার এইটা করতে গিয়ে তারা বললেন যে ভারতের যে, কেন তাহলে শ্রমিক নয়? কারণ ভারতে শিল্পের বিকাশই হয়নি। মানে নকশালবাড়ি আন্দোলনের যে রাজনীতি, সেই রাজনীতি যে ধরনের তত্ত্বের জন্ম দিল বা যে ধরনের নতুন আলোচনা সৃষ্টি করলো, তার মধ্যে একটি হলো ভারতের শিল্প পুঁজির বিকাশই হয়নি। যেহেতু শিল্প পুঁজির বিকাশ হয়নি, তাই শিল্প শ্রমিকেরও বিকাশ হয়নি। যেহেতু শিল্প শ্রমিকের বিকাশ হয়নি, তাই শ্রমিক আন্দোলন করবে কোথা থেকে, বিপ্লব করবে কোথা থেকে? তাই তাদের কাছে গ্রাম ভিত্তিক বিপ্লব এইটি গুরুত্বপূর্ণ হলো। কিন্তু তাহলে কথা হচ্ছে, ভারতে যে এত ছোট ছোট কারখানা, এই যে সুলেখা, উষা, এই বিভিন্ন ছোট ছোট কারখানা চারিদিকে, এগুলো কি? ওরা বললেন যে ভারতের মূল যে শিল্প, এটি স্বদেশী আন্দোলনের ফসল। অর্থাৎ ভারতের যে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে, স্বদেশী আন্দোলন, দেখা যাবে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, হ্যাঁ, বা নীলরতন সরকার, বিখ্যাত যারা যারা মূলত কেমিস্ট ছিলেন, কেউ প্রফেসর ছিলেন, কেউ সায়েন্টিস্ট ছিলেন, তারা ভারতবর্ষকে স্বাবলম্বী করার জন্য তারা শিল্পে বিনিয়োগ করেছিলেন। তারা কিন্তু টাটা বিড়লাদের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নন। টাটাদের যে ক্যাপিটাল বা বিড়লাদের যে ক্যাপিটাল, তারা দেখালেন যে টাটা বিড়লাদের ক্যাপিটাল মূলত এসেছে আফিম ব্যবসা থেকে। এটা ফ্যাক্ট। টাটাদের যারা পূর্বপুরুষ, তারা চীনের যে আফিম ব্যবসা হতো, তোমরা জানো কিনা আমি জানি না, ব্রিটেন ভারতবর্ষে আফিম
মানে চাষ করতো, এখান থেকে চীনে গিয়ে বিক্রি করতো সেটা। আফিম কি করে মানুষ? নেশা করে। কেন কেন করতো জানো তারা চীনে আফিম রপ্তানি? চীন থেকে ব্রিটেন দুটো জিনিস কিনতো, একটা হলো সিল্ক আর একটা হলো চা। দুটোই ব্রিটেন খুব ভালোবাসে, বাসতো আর কি। চা তখন চীনে ছাড়ার কোথাও হতো না। এই পৃথিবী মানব সভ্যতার ইতিহাসে বলা হয় দুটো সবচেয়ে বড় চুরি, একটা হলো চা চুরি, অর্থাৎ চীনের কাছ থেকে চা তৈরি করার কৌশল ব্রিটেন চুরি করেছে, এইটা একটা বড় চুরি। আর একটা হলো যীশু খ্রিস্টকে এশিয়ার কাছ থেকে ইউরোপ চুরি করে নিয়েছে, এইটা একটা বড় চুরি, সাংস্কৃতিক চুরি। এটা আমি তোমাদের বললাম, এটা বলা হয় যে দুটো বিখ্যাত চুরি। কিন্তু ঘটনা হলো এই যে ব্রিটেন এই যে দুটো জিনিস তারা চীন থেকে কিনতো, এর জন্য তারা প্রচুর রূপো ব্যয় করতো, কারণ কিনতে গেলে তাকে তো রূপো দিতে হবে, সে তো মানে ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করলে ক্ষতি, তাকে তো কিছু এক্সপোর্ট করতে হবে। এই এক্সপোর্ট করার কোনো মেটেরিয়ালই তার কাছে ছিল না, কারণ চীন কিছু কিনতো না, বাইরের কোনো জিনিসই তারা নিত না, লাগতো না তাদের। তারা তাই এই জিনিসটা আমদানি করলো, মানুষকে নেশা ধরিয়ে দেওয়া সহজ, তারা ড্রাগ ধরিয়ে দিল কাউকে কাউকে। এই আফিম যে ঢোকালো, আফিমের নেশা করতে গিয়ে এই ভারতে আফিম চাষ হয়, বিহার ইউপিতে আফিম চাষ করে, এখান থেকে নিয়ে তারা চীনে গিয়ে একচেটিয়া আফিমের ব্যবসা করত। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত লেখা আছে, পড়বে, চীনে মরণের ব্যবসা বলে। চীনে মরণের ব্যবসা, রবীন্দ্রনাথ চীনে গিয়ে বিখ্যাত এই বক্তৃতাটি দিয়েছিলেন। খুব দুঃখের সঙ্গে, যেটি আমাদের দুঃখ, যে অনেক ভারতীয় তারাও এই মানে জঘন্য ব্যবসা করে লাভবান হয়েছেন। আমাদের দেশের অনেক মানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ক্যাপিটালের উৎস হলো এই অত্যন্ত মানে হীন একটি ব্যবসা। যাই হোক, এখন এই নকশালবাড়ির আন্দোলনের ফলে সুনীতি কুমার ঘোষ ঐতিহাসিক, তিনি বা অমিত ভট্টাচার্য আমার মাস্টারমশাই, তিনি তারা যে স্বদেশী এন্টারপ্রাইজ ইন বেঙ্গল, হ্যাঁ, অমিত স্যারের লেখা, এইটি যে তিনি লিখলেন, তারা লিখলেন যে ভারতে মানে মূলত স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে এই যে এন্টারপ্রাইজ তৈরি মানে হয়েছিল, এরা কিন্তু জাপান, জার্মানি বা ইউরোপের বিভিন্ন অন্যান্য জায়গা থেকে তারা কৌশল শিখে, এমনকি আমেরিকা থেকেও, রবীন্দ্রনাথ যেমন আমেরিকাতে নিজের ছেলেকে পাঠিয়েছিলেন, হ্যাঁ, সে বিভিন্ন জিনিস শিখতে। তারা ব্রিটেনের উপর নির্ভর করেননি সেই সময়কার মানুষ, তারা অন্যান্য দেশ থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কৌশল শিখে এসে ভারতবর্ষে কারখানা তৈরি করেছেন, ছোট ছোট প্ল্যান্ট তৈরি করেছেন, ব্রিটিশ পণ্যগুলোকে চ্যালেঞ্জ করেছেন। এইটা ছিল আসল স্বদেশী আন্দোলন। এইটি নকশালবাড়ি আন্দোলনের আগে বা নকশালবাড়ির আগে যে ইতিহাস চর্চা হয়েছে, তাতে কিন্তু এই বিষয়গুলি সামনে আসেনি। কাজেই আমি তোমাদের যেটা বলতে চাইছি আবারও, যে ইতিহাস কখনো রাজনীতি নিরপেক্ষ নয়। এটা ভাবলে ভুল হবে যে ইতিহাস, আমি এটা বলতে চাইছি ইতিহাসকে রাজনীতি নিরপেক্ষ করতে হবে। ইতিহাসকে রাজনীতি নিরপেক্ষ করা যায় না, কারণ আমরা কেউই রাজনীতির ঊর্ধ্বে নই। কিন্তু একজন সচেতন ইতিহাসের ছাত্র হিসেবে এইটা তোমাদের বুঝতে হবে যে ইতিহাস একটি গতিশীল বিষয়। ইতিহাসকে যখন যে কোনোভাবে যে কোনো মুহূর্তে তাকে নিজের মতো করে নিজের অনুকূলে ক্ষমতার দিকে নিয়ে আসা যায়। কাজেই এর দ্বারা তোমরা বিভ্রান্ত হয়েও না। ইতিহাস মায়া তৈরি করতে পারে, ইতিহাস বড্ড ডেঞ্জারাস একটা বিষয়। সেই জন্য আবারও বলছি, ওই আজকের দিনে যে তথ্য, এত ধরনের তথ্য আমাদের কাছে আছে, সেই তথ্য অনেক সময় বিভ্রান্তিকর। মহারাজ বললেন না ইতিহাস বোধ, এই ইতিহাস বোধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাস বোধের জন্য মানসিকভাবে নিজেদেরকেও স্বাধীন হতে হয়, পড়াশোনাটা করতে হয়। মানে আমি বলছি, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে শুধু মানে ইনফরমেশন কনজিউম করলে ইতিহাস পড়া হয় না। আমি বলছিলাম না, এখনকার দিনে ইতিহাসের অন্যান্য মাধ্যম অনেক হয়ে গেছে, কিন্তু এই ইতিহাস বিভিন্ন সমাজ মাধ্যমের দ্বারা যে ইতিহাস আমরা কনজিউম করছি, আজকাল ইতিহাস সবাই জানে। আমাকে লোকে বলেছে, হ্যাঁ আপনারা কি বলেন ইতিহাস, এই তো এই কত আমাদের দেশে তো কত কি ছিল, সব নিয়ে চলে গেছে।
তা আমি কিছু বলিনি, মানে সব নিয়ে চলে গেছে, মানে তাও সব নিয়ে চলে গেছে বলে সেগুলো অন্তত আপনি লন্ডনে গিয়ে দেখতে পান, না হলে এখানে থাকলে তো সেসব মানে পুড়িয়ে জ্বালিয়ে দিত আর কি, তাও দেখা যেত না। মানে এখন সবকিছুর যদি পলিটিক্যালি লোডেড হয় তাহলে আমরা যাই কোথায়? আমি যেটা মানে সবশেষে তোমাদের বলবো, ইতিহাস পড়ো পড়ো। আমি মানে ইতিহাসকে পার্সিউ করতে হবে হায়ার স্টাডিতে, সবাইকে এমন নয়, কিন্তু ইতিহাস একটি সমাজবিজ্ঞানের শাখা। আর পাঁচটা সমাজবিজ্ঞানের মধ্যেও ইতিহাস থাকে। সাহিত্য পড়লে সাহিত্যেরও ইতিহাস পড়তে হয়। এখন এই যে মিউজিক যারা পড়ে, মিউজিকোলজি বলে আমাদের লক্ষ্মী সুব্রমণিয়াম বলে একজন বিখ্যাত মানুষ আগে কলকাতায় ছিলেন, এখন উনি সম্ভবত প্যারিসে আছেন। উনি মিউজিকোলজি ইয়ে করেছেন, আমাদের এখানে মিউজিকোলজি ইন্ট্রোডিউস করেছেন রাদার। তা এই ধরনের বিষয়ে নতুন অনেক ধরনের আলোচনা চলছে। মিউজিকোলজি আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বলে আমরা যেটাকে বলি, অর্থাৎ হিন্দুস্তানি সঙ্গীত বা কর্ণাটিক মিউজিক, যেটা দক্ষিণ ভারতীয় মিউজিক, এর উপরে গবেষণার বহু অবকাশ রয়েছে। এর সময় নির্ঘণ্ট নির্ধারণ করা, বিশেষ করে ডকুমেন্টেশনের বহু কাজ রয়েছে, আজও সমাধা হয়নি। আমাদের দেশে অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চের বহু সম্ভাবনা আছে, বিশেষ করে নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে, উত্তর পূর্ব ভারতে। হ্যাঁ, সেখানে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত গবেষণাগুলি হয় অত্যন্ত সাধারণ মানের, অত্যন্ত মানে দায় সারা গোছের সমস্ত কাজ হয়। তোমরা মানে পরবর্তীকালে দায়িত্ব নিয়ে অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা নিয়ে তোমরা এই জায়গাগুলোকে এক্সপ্লোর করবে, এরকম আশা ব্যক্ত করি। আর আরো অনেক সম্ভাবনার জায়গা আছে, আমি এখন মানে সেগুলো আলাদা করে আর কিছু বলছি না। নিশ্চয়ই তোমাদের অনেকের মধ্যে কিছু প্রশ্নও থাকতে পারে, সেই প্রশ্নগুলি আমি আগে নেব, তারপরে আজকের কথা শেষ করব। নমস্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি বা বর্তমান সমাজেও যে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার চলছে, বা আগেও ইরানে যে আপনার যে যে রেজিমে দেখছিলাম আমরা স্বৈরতান্ত্রিক শাসনটা, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকাল ডায়েরি বা আত্মজীবনী এইখান থেকে আস্তে আস্তে ইতিহাসের একটা ইতিহাস চর্চার একটা ধারা উঠে আসছে। তা এইটাকে আমরা মানে এটা ইতিহাস চর্চার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? মানে আপনি বললেন যে একটা প্রত্যক্ষ উপাদান পাওয়া যাচ্ছে, সেটা বিভিন্ন তৎকালীন যুগের লেখালেখি থেকে, ওই মুঘল যুগের দরবারের লেখালেখি বা অন্য, এবং একটা পরোক্ষ উপাদান পাওয়া যাচ্ছে। তো এটা কি আমরা ইতিহাস চর্চার পরবর্তীকালে যারা ইতিহাস চর্চা করবে তারা এটাকে একটা প্রত্যক্ষ উপাদান হিসেবে ধরতে পারবে? আর কিছু বলবে তুমি? না। আচ্ছা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছো। হ্যাঁ, আসলে এটা আমার বলে দেওয়া দরকার। আসলে হিস্টোরিওগ্রাফি বিষয়টা তো অনেক বড়, যে কারণে আমি সবগুলো অ্যাসপেক্ট কভার করতে পারিনি। এটা তুমি খুব ভালোই বলেছো। হ্যাঁ, এটা প্রত্যক্ষদর্শীর বিবরণ। আমি সম্ভবত একবার বলবার চেষ্টা করেছিলাম, আমি তারপর মিস করে গেছি। প্রত্যক্ষ, হ্যাঁ, আনা ফ্রাঙ্কের ডায়েরি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল বলতে গেলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সাপেক্ষে। আর এরকম আরো অনেক লেখাপত্র পাওয়া যায়। হ্যাঁ, বিশেষ করে তোমরা এখন অনেক কিছু কিছু পাওয়া যাচ্ছে, যেমন ধরো বহু সৈনিকের তোমার মানে ওয়ার ডায়েরি যেগুলি, হ্যাঁ, সবগুলো তো আর মানে ফর্মাল নয়, অনেকগুলো ইনফর্মাল ডায়েরি গুলো পাওয়া যায়, যেগুলো সবসময় খুব মানে দামি জিনিস। ইনফ্যাক্ট তোমরা এটা জানবে যে এই যে আমাদের দেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে আর একটা বড় জায়গা হচ্ছে পার্টিশন। হ্যাঁ, দেশ ভাগ। আমি এটা একেবারেই বলিনি। পার্টিশন এত জ্বলন্ত একটি বিষয় যে পার্টিশন কিন্তু মানে রাষ্ট্রীয় বিবরণ থেকে কিছুই জানা যায় না। শুধু কতগুলো সংখ্যা পাবে যে 1 কোটি মানুষ বাস্তু হারালেন, ব্যাস, এতেই কিন্তু গল্প মানে কাহিনী শেষ। কিন্তু এই যে 1 কোটি মানুষ বাস্তু হারালেন মানেটা কি, তার গভীরতা কতটা, এইটা জানতে গেলে ওই যে প্রফুল্ল চক্রবর্তীর যে লেখা, হ্যাঁ, যে প্রত্যক্ষদর্শীর যে বিবরণ, এর মধ্যে এবার সাদাত হাসান মান্তো, আরো তুমি নিজেকে ইয়ে করো, বড় করো, যে বিভিন্ন
সাহিত্যিকের তোমার হ্যাঁ, যে কাউন্টার ফ্যাকচুয়াল যে সমস্ত হিস্ট্রি, সেইগুলোকেও তুমি সামনে আনো। হ্যাঁ, এরকম আরো অনেক ভাবে তুমি সোর্সকে যত ডাইভার্সিফাই করতে পারবে, তোমার ইতিহাস তত বেশি সমৃদ্ধ হবে। এইটা। থ্যাংক ইউ স্যার। কি বলবে? সে হলো যে তাহলে স্যার এত রকম যে ইতিহাস রচনার দৃষ্টিভঙ্গি আছে, এই সকল দৃষ্টিভঙ্গির মধ্যে সবচেয়ে মানে বস্তুনিষ্ঠ ইতিহাস লেখার দৃষ্টিভঙ্গি কোনটা স্যার? আর কিছু না এখন এইটা খুবই ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু খুব ট্রিকি নয়। তোমরা যদি ভালো করে ভেবে দেখো, এতগুলো দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে কতগুলো শর্ত মেনে। যেমন ধরো অঙ্ক যে আমরা করি, অঙ্কের ক্ষেত্রে আমরা কতগুলো জিনিসকে প্রশ্ন করি না, শূন্যকে প্রশ্ন করি না, মানে কিছু কিছু কনস্ট্যান্ট ধরে নিতে হয়। তো মানে কনস্ট্যান্ট যাকে বলে, ইতিহাসের ক্ষেত্রে এরকম কিছু কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্ট গুলোকে তুমি কোয়েশ্চেন করতে পারবে না। যেমন ধরো দেশ এবং কাল, হ্যাঁ, স্থান এবং কাল। দেশ মানে হচ্ছে স্থান ধরে নাও, এবং কাল মানে যেটাকে দেশ প্লাস কাল ইজ ইকুয়াল টু কনটেক্সট। তুমি যে কোনো জিনিস আলোচনা করো, তুমি আগে জিজ্ঞাসা করো কোথায় হচ্ছে, কখন হচ্ছে, এইটি এইটি তোমাকে বলতে হবে। এই কনস্ট্যান্ট গুলোকে তোমাকে, যে বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা বলছো, বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা আসলে এইটাই, দেশ এবং কাল অর্থাৎ কনটেক্সট। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়া নয়। অর্থাৎ তুমি যে মানদণ্ডে আজকের একজন রাজনৈতিক নেতাকে বিচার করো, ওই একই মানদণ্ডে তুমি মহাত্মা গান্ধীকে বিচার করতে পারবে না। মানদণ্ড পাল্টে যাবে। তুমি যে মানদণ্ডে তুমি ধরো ধরে নাও লর্ড ক্লাইভকে বিচার করছো, ওই একই মানদণ্ডে তুমি আকবর বাদশাকে বিচার করতে পারবে না। মানে শুধু একজন মানুষের একাধিক স্ত্রী আছে এই জন্যে আর একজন মানুষের একজনই স্ত্রী, এই মানদণ্ডে তুমি একজন মানুষের সমগ্র চরিত্র নির্ধারণ করতে পারবে না। কারণ তোমার দেশ এবং কাল তো আলাদা। মানে উদাহরণ দেওয়ার জন্য বললাম, আকবর বাদশাহ এবং ক্লাইভের উদাহরণ আমি এই জন্য বললাম। কাজেই ওই যে কনস্ট্যান্ট বললাম, বস্তুনিষ্ঠ ইতিহাস বলে যদি কিছু থাকে, সেইটা ওই দেশ এবং কালের প্রতি মানে নিবিষ্ট থাকা বা সৎ, মানে অনেস্ট থাকা, এইটাই বস্তুনিষ্ঠ ইতিহাসের একমাত্র উপায়, ছাড়া আর কিছু নয়। কিন্তু উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো নয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার বলছি, আমরা তো ইতিহাস পড়ছি স্যার, ইতিহাসে কি স্যার পার্টিকুলার কোনো সংজ্ঞা বলে কিছু হয়? হ্যাঁ, আমি বললাম যে ইতিহাসকে আমরা অতীত স্মরণ বলতে পারি। হ্যাঁ, দেখ তুমি এর সঙ্গে আর কিছু যোগ করবে কি তোমার প্রশ্নের সাথে? না স্যার। হ্যাঁ, ইতিহাসের এখন সংজ্ঞা অনেক রকমই হতে পারে। হ্যাঁ, বহু রকমের সংজ্ঞা। ইতিহাসকে সংজ্ঞায়িত করার জন্যই হিস্টোরিওগ্রাফির জন্ম হয়েছে। ইতিহাস কি? ইএইচকার বলেছেন এক রকমের ইতিহাস, এলটন বলেছেন এক রকমের ইতিহাস, আবার এখন হেডেন হোয়াইট যারা এখনকার ঐতিহাসিক, একটু আধুনিক ঐতিহাসিক, যারা বলছেন ইতিহাস আসলে একটা ভাষাগত চর্চা, একটা ভাষিক বিষয়, লিঙ্গুইস্টিক একটা এক্সারসাইজ। হ্যাঁ, মানে এটা এমন নয় যে আমি একেবারে অতীত ঘুরে সমস্ত তথ্য বার করে নিয়ে আসলাম। এইটাই ইতিহাস আসলে ভাষা দিয়ে আমি প্রমাণ করব, এইটা মানে পোস্ট মডার্ন থিঙ্কিং আর কি, যেটা বলা হয় মূলত লিঙ্গুইস্টিক ট্র্যাডিশন থেকে ইতিহাসকে দেখা। মানে ইতিহাসের সংজ্ঞাটাই হলো হিস্টোরিওগ্রাফির মূল কথা, সংজ্ঞা নিরূপণ করা। এখন এইটা তোমাদেরকে পড়তে হবে, কিন্তু আমার কথা হচ্ছে ইতিহাস অত কঠিন ভাবে না দেখে, আমি প্রথমেই তোমাদের বলেছি ইতিহাস হলো যে অতীতের সঙ্গে বর্তমানকে সম্পর্কিত করা, সম্পর্কিত করে অতীতকে দেখা, মানে অতীতের আয়নাতে বর্তমানকে দেখা। একটা উদাহরণ দিই, ধরো এই যে পদ্মাবতী সিনেমা মাঝখানে হলো, পদ্মাবত বোধহয় নাম হয়েছিল, পদ্মাবত, হ্যাঁ, সিনেমা হলো। কেউ পদ্মাবতীর ইতিহাস জানে না, কেউ জানতো না দৌলত কাজী কে, কিসের ঘটনা কি।
হঠাৎ পদ্মাবত সিনেমা হলো, সঙ্গে সঙ্গে লোকে পদ্মাবতীর ইতিহাস নিয়ে কত মানে লেখালেখি ইত্যাদি শুরু হয়ে গেল। অর্থাৎ পদ্মাবতীর ইতিহাস মানে বেঁচে উঠলো এই বর্তমানে এই ইতিহাসকে কেন্দ্র করে। আবার পদ্মাবত সিনেমাটা তৈরি হয়েছে কিন্তু আমাদের দেশের যে একটা নতুন করে সাম্প্রদায়িক মানে আয়নাতে নতুন করে ইতিহাসকে ব্যাখ্যা করা, হ্যাঁ, বিশেষ করে মধ্যযুগ, সমস্ত কিছুই এখন মধ্যযুগ কেন্দ্রিক আলোচনা চলছে। তো এই যে একটা প্রেক্ষাপট তৈরি হলো, এই প্রেক্ষাপটে পদ্মাবত সিনেমা হলো, আবার এই পদ্মাবত সিনেমাকে কেন্দ্র করে পদ্মাবতীর ইতিহাস চর্চা হলো। এতদিন এইসব কিছু ছিল না। তাহলে আমরা কিন্তু অতীতের আয়নাতে আসলে বর্তমানকেই দেখছি, আমরা কিন্তু বর্তমান সমাজকেই দেখতে পাচ্ছি, সেটা কত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, একটা সামান্য সিনেমা সে নিতে পারছে না। এইটা হলো অতীতের আয়নাতে বর্তমানকে দেখা। এইটাই তুমি বলতে পারো ইতিহাসকে বোঝার প্রকৃত মানে মানে সংজ্ঞায়িত করার একটা প্রক্রিয়া। আসলে আমরা কেউই সংজ্ঞা দিতে পারি না ইতিহাসের। ধন্যবাদ। আর কেউ?